সংঘাত বায়োডাইভার্সিটি সংরক্ষণের, এবং কি করে এটাকে এই সংঘাতটাকে কমিয়ে একটা সহমর্মিতার পর্যায়ে আনা যায়। আই থিঙ্ক এখানে ডেভেলপমেন্ট ইকোনমি অথবা পলিটিক্যাল ইকোনমি এর একটা বড় ভূমিকা এখানে আছে, এবং নতুন করে আমাদের চিন্তা করতে হবে। আপনি প্যারাডাইম শিফটের কথা বললেন, তা আমি ডক্টর এনামকে আমি এখন ফ্লোর দিব। উনি আমাদের যদি এই বিষয়টা একটু বলেন যে এখানে এই যে সাংঘর্ষিক ভার্সেস আবার একটা যদি সমার্থক একটা বিষয় যদি আনা যায়, এবং এই পলিটিক্যাল ইকোনমি হাউ ইট ইনফ্লুয়েন্স কোঅপারেশন and how we need to transform in the future when we become a mid-income country. Dr. Enam. Thank you very much. সবাইকে ধন্যবাদ। আমি আসলে প্রথমত নিশাত স্যার এবং ডক্টর তিতুমিরের বক্তব্য সূত্র ধরেই বলবো। অনেকগুলো বিষয় বাংলাদেশের, যেহেতু 50 বছরের বাংলাদেশ নিয়ে আলোচনা, সুতরাং অনেকগুলো অংশ আমরা জানি। আমাদের অর্জনের অনেকগুলো ভালো দিক যেগুলো আমি হয়তো রিপিট করবো না, কিন্তু আমরা সবাই জানি যে আমরা অনেক সোশ্যাল সেক্টরে আমাদের অর্জন আমরা জানি। ইভেন IUCN এর পক্ষ থেকে রেড বুক পাবলিকেশনটা ওয়াজ অলসো গুড স্ট্র্যাটেজি, কারণ এর মাধ্যমে আমরা সচেতন হয়েছি বাংলাদেশে কি পরিমাণ প্রাণী বিপদে আছে সেটা বোঝার জন্য, এবং এটা আমাদের অনেকগুলো বিশেষ করে পরিকল্পনা বা নীতি প্রণয়নে সহায়তা করেছে। বাংলাদেশে একই সময়ে নিশাত স্যার বলছেন ন্যাশনাল কনজারভেশন স্ট্র্যাটেজি শেষ পর্যন্ত পাস হয়েছে কিনা আমিও জানি না, কিন্তু কাজ হয়েছে এবং আমরা চিন্তা করেছি, যদি পজিটিভ দিক থেকে বলি। বাট এই সবের দিকে আমি যে জিনিসটাকে একটু নজরে আনতে বলবো সেটা হচ্ছে, আমরা আরেকটা জিনিস দিয়ে বলি, সেটা হচ্ছে 71-এ যখন আমরা স্বাধীনতা পাই, 72-73-তে আমাদের এনভায়রনমেন্ট মিনিস্ট্রি আলাদা ছিল না। এটা 1995-এ বহু বছর পরে আমরা আলাদা একটা মিনিস্ট্রি করেছি। তার মানে পরিবেশ বিষয়ে সচেতনতা, যে পরিবেশকে চিন্তা করি, আমরা আস্তে আস্তে বাড়িয়েছি, অনেক দিন লেগেছে। এবং 95-এর পরে আমরা এই সময়টা অতিক্রম করেছি যেখানে অনেকগুলো উত্থান পতন যেভাবে ধরি না। 89-এ আমরা আরেকটা ভালো স্টেপ নিয়েছিলাম, সেটা হচ্ছে ফরেস্টে টিম্বার কালেকশনটাকে মনিটোরিয়াম তৈরি করা, যে আমরা টিম্বার কালেকশনটা করব না। ভালো হয়েছে বা ক্ষতি হয়েছে কিনা, ফরেস্ট আদৌ শেষ পর্যন্ত রক্ষা পেয়েছে, সেটা গবেষণার বিষয়। আমি একটা স্ট্যাটিস্টিক দেবো সংক্ষেপে। আমার কাছে মনে হচ্ছে এটা হয়তো আমাদের সবার চিন্তা হবে যে কিভাবে আমরা কোন দিকে যাব সেটা বোঝার জন্য। স্ট্যাটিস্টিক্স হচ্ছে এরকম যে যদি বাংলাদেশকে আয়তনের দিকে দেখি, তাহলে বাংলাদেশ পৃথিবীতে 91তম দেশ 190টা দেশের মধ্যে। তার মানে 91তম দেশ, এর উপরে 90টা দেশ আছে, নিচে 100টার মতো দেশ আছে। যদি জিডিপিতে দেখি, টোটাল উৎপাদন ইকোনমি সাইজ, তাহলে বাংলাদেশ 43rd দেশ। তার মানে অনেক বুঝতে পারছেন যে বাংলাদেশে 90তম দেশ হওয়া সত্ত্বেও, 91তম দেশ হওয়া সত্ত্বেও জিডিপিতে গিয়ে বাংলাদেশ কিন্তু প্রায় অর্ধেকের উপরে উঠে গেছে। তার মানে আমরা অনেক বেশি প্রডিউস করি। এই প্রোডাকশনের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, আমরা আসলে কি ব্যবহার করি? আমাদের দেশের সম্পদ ব্যবহার করি। জিডিপি মানে দেশে উৎপাদিত পণ্য সম্পদ, এবং আমরা দেশে উৎপাদনের করা মানে হচ্ছে দেশের সম্পদকে ব্যবহার করা। তার মানে হচ্ছে আমরা অনেক বেশি সম্পদ ব্যবহার করি। এটার একটা হিসাব আমি করছিলাম এভাবে, আচ্ছা আমি যদি বলি আমরা প্রতি একরে কি পরিমাণ উৎপাদন করি, তাহলে হয়তো আপনাদের একটু চিন্তাটা আসবে। কোথায় আসবে? যে আমরা যদি চিন্তা করেন, আমরা $119 দিয়ে যাত্রা শুরু করেছিলাম পার ক্যাপিটাল, আজকে আমাদের 2066-র উপরে পার ক্যাপিটাল। মানে দেখেন কত গুণ আমরা বাড়িয়েছি। এই গুণের বাড়ানোর সাথে সাথে পরিবেশের উপরে আমাদের চাপও বেড়েছে, এবং সেটার জন্য আমি একটা কাজ করেছিলাম, খুব সিম্পল কাজ। সেটা হচ্ছে আমি যদি আমাদের জাতীয় উৎপাদনকে প্রতি একরে ভাগ করে দিই, তাহলে বুঝতে পারবো 1 একর জমিতে আমি কি পরিমাণ উৎপাদন করি। এবং এই 1 একরের হিসাবে যদি আনেন, তাহলে বাংলাদেশ হচ্ছে 45তম দেশ। তার মানে হচ্ছে পৃথিবীতে 44টা দেশ আমাদের চেয়ে প্রতি একরে বেশি উৎপাদন করে। যদি তাকিয়ে দেখেন আমাদের উপরে কারা আছে, সবচেয়ে বেশি উৎপাদন করে আমাদের সবার লিস্টের মধ্যে সবচেয়ে উপরে আছে ম্যাকাও, তারপরে সিঙ্গাপুর, তারপরে হংকং। আমাদের পাশাপাশি যদি আপনি ইন্ডিয়া চিন্তা করেন, পার একরে তাদের উৎপাদন হচ্ছে 68, মানে 68তম দেশ। তার পাকিস্তান যদি চিন্তা করেন 104তম দেশ। তার মানে প্রতি একরে আমরা তাদের চেয়ে অনেক বেশি উৎপাদন করি। থাইল্যান্ড 66তম দেশ। ইউনাইটেড কিংডম 18তম দেশ। আমি কেন বলছি কথাটা বোঝার জন্য,
যে আমি যখনই উৎপাদন ব্যবস্থার সাথে জড়িত হব, যখনই আমি পার ক্যাপিটা ইনকাম বাড়াবো এবং যতই আমি মধ্যম আয়ের দেশ বাড়াবো, যেটা শুরুতে বলছেন যে আমরা আসলে শিল্পায়নের দিকে যাচ্ছি, এখন আমাদের শিল্পায়নের গ্রোথ 9 to 10%, তার মানে আমাদের পরিবেশের উপরে ক্রমাগত চাপ বাড়বে। এই চাপটা বোঝানোর জন্য আমি একটা সহজ হিসাব দিচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে 1 একর জমিতে বাংলাদেশ যদি $100 উৎপাদন করে, পৃথিবীর আর কোন কোন দেশ কত ডলার উৎপাদন করে? আমি যদি বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াকে ধরি, তাহলে $100 বাংলাদেশ উৎপাদন করে যে 1 একর জমিতে, ইন্ডিয়া সেখানে $41 উৎপাদন করে, আমাদের অর্ধেকের চেয়ে কম। পাকিস্তান করে মাত্র $15, তার মানে অনেক কম উৎপাদন করে। যদি শ্রীলঙ্কাকে ধরেন, শ্রীলঙ্কা $58, তার মানে এই অঞ্চলে আমরা যতটা কান্ট্রি আছি সবার চেয়ে বাংলাদেশ বেশি উৎপাদন করে প্রতি একরে। প্রতি একরে বেশি উৎপাদন করা মানে হচ্ছে আমাদের চাপ অন্যান্যের চেয়ে বেশি, এবং সেখানে আমরা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনে ক্রমাগত বাড়ছি। সেজন্য আমি নজর আনছি এই কারণে যে আমরা প্রথম দিকে যতটা যে রেটে বাড়ছিলাম, এখন কিন্তু ইম্প্যাক্ট অনেক বড় হবে, সেজন্য কনজারভেশনের নিড অনেক বেশি, সেটা ইম্পর্টেন্ট। আমাদের সমান সমান উৎপাদন করে যে দেশ, সেটা হচ্ছে আমেরিকা, $100, তারাও আমাদের সমান। আর যদি থাইল্যান্ডকে চিন্তা করেন $45, আমি বলছি বোঝানোর জন্য। যদি হংকংকে জিজ্ঞাসা করেন তাহলে কত হয়, আমরা যদি $100 উৎপাদন করি, হংকং করে $14,000, সিঙ্গাপুর করে $22,000। তার মানে হচ্ছে যে আমরা দুটো ভাবে দেখবো, একটা হচ্ছে যে আমরা উৎপাদন বাড়াবো, কিন্তু সেই সাথে পরিবেশ বান্ধব যদি উৎপাদন না বাড়াই, তাহলে আমাদের অবস্থা অন্যান্য দেশের চেয়ে অনেক বেশি খারাপ হবে। আমরা বলতে পারি অন্যান্য দেশের সাথে আমাদের বিভিন্ন যোগাযোগের মাধ্যমে আমাদের অবস্থা খারাপ হচ্ছে, সেটাও বলতে পারি, কিন্তু আমাদের নিজেদের যে চাপটা বাড়ছে, আমি সেদিকে নজরটা আনতে পারি। এবং সেটার জন্য আমার মনে হচ্ছে যেটা ইম্পর্টেন্ট আগামী দিনে, সেটা হচ্ছে আমাদের ন্যাশনাল রিসোর্স কনজারভেশন স্ট্র্যাটেজিটা চিন্তা করা। আমাদের চিন্তা করা দুটো দিকে, একদিকে হতে হবে আমাদের কম্পিটিটিভ, আর এদিকে হতে হবে আমাদের, যেটাকে ইকোনমিক্স এর ভাষায় আমরা বলি যে এক ধরনের কি বলা যাবে, যারা চেষ্টা করবে আমাকে না দিয়ে জিনিসটা নিয়ে নিতে, অর্থাৎ নদীটাকে নষ্ট করে উৎপাদন করতে, তারপরে নদী থেকে যখন মানুষ ক্ষতিগ্রস্ত হবে, সেটা আরেকটা গ্রুপ হবে, আমি হব না, আমার উৎপাদনটা সস্তায় করতে চাই, সেই প্রবণতা থাকবে। তো আমি মনে করি এই সময় আমাদের যেটা নজরে আনা উচিত, সেটা হচ্ছে হ্যাঁ আমরা উন্নত হচ্ছি এবং আরো উন্নত হতে যাচ্ছি, আমাদের ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ প্যারামিটার তাই বলে, এবং যতই বাড়বো ততই আমাদের পরিবেশের উপরে চাপটা বাড়বে। আমাদের যে সমস্ত এলাকা এখন ইভেন কনজারভেশনের মধ্যে আছে, ভাওয়াল ন্যাশনাল পার্ক ইজ এ গুড এক্সাম্পল, এগুলো এখন আর ঠিক কনজারভেশন এলাকার মধ্যে নাই, এই সেন্সে যে এগুলো বেদখল হয়ে যাবে, এগুলোর উপর প্রচন্ড চাপ পড়বে ডেভেলপমেন্ট অংশ দিকে। সেই জন্য আমার মনে হয় যে দিকটা আমি আনতে বলবো, সেটা হচ্ছে যেন আমরা চাপটাকে চিন্তা করে পরবর্তী দিন আগামী বছরগুলোতে আমরা যেন পরিবেশ বান্ধব ব্যবস্থার দিকে চাপ রাখি। আমি আমার বক্তব্য এখানে শেষ করি, ধন্যবাদ। থ্যাংক ইউ ডক্টর এনামুল হক, ফ্যাসিনেটিং, মানে একটা অদ্ভুত সুন্দর আপনি একটা কম্পারিজন দিলেন। আই থিঙ্ক আমাদের সবাই যারা আজকে মানে উপস্থিত আছি, নতুন একটা চিন্তার খোরাক জোগালো। আপনি যেখানে শেষ করলেন সেখানে IUCN এর নতুন চিন্তা ভাবনাটা হচ্ছে নেচার বেস সলিউশন। মানে এটা নেচার বেস সলিউশন যখন আমরা বলছি, তখন কিন্তু টিপিক্যাল যে কনজারভেশন সেটা কিন্তু না, সেখানে ডেভেলপমেন্ট এমন ভাবে হতে হবে যেটা আলটিমেটলি বেনিফিটস হবে, বায়োডাইভার্সিটি আউটকাম হিসেবেও থাকবে, হিউম্যান বেনিফিটসও হবে। অতএব নেচার অ্যান্ড পিপল, এটা হচ্ছে এখন নতুন প্যারাডাইম। আগে ছিল নেচার ফর নেচার সেক, সেখান থেকে বেরিয়ে আসছে IUCN। অনেকগুলো আলোচনা হলো, ফরেস্টের কথা হলো। আমি মনে হয় ফরেস্টে যাওয়ার আগে আমি